এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাড়টা ঘুরল তার। আর প্রাণীটা যে তার উপরে ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর, তা চিনতে ভুল হয়নি রাঘবের। দাড়ি কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যে শরীরটা, প্রাণীটা, কোনোটাই চিনতে ভুল হলো না তার। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। আজকের আমাদের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। কথকের ভূমিকায় আমি অত্রি। অন্যান্য চরিত্রে মেঘনা, তরুণ, মানসী, অনির্বাণ, খুশি, শুভ্রনীল, সুদেষ্ণা ও সুপ্রতিম। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। গ্রাম বাংলার আর 5টা মন্দিরের মতোই এক ভৈরবী মন্দির। তফাতের মধ্যে দেবী মূর্তিটির পায়ের একটা আঙুল ভাঙা। খুঁত হওয়া সত্ত্বেও বিশেষ কারণে সেই মূর্তি স্থাপন হয়েছিল গ্রামের কল্যাণার্থে। হঠাৎ একদিন সেই প্রাচীন ভক্তি বিশ্বাসের আশ্রয়স্থলে ঘনিয়ে এলো অশনি সংকেত। কার রক্ত দেবীর গায়ে? কেন বারবার মারা পড়ছে গ্রামের বাসিন্দারা? রাতে ফেরার পথে পথিকদের উপর কিসের বিপদ ঘনিয়ে আসে? কে আছে এই মন্দির সংলগ্ন মাঠে? ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির চেল্লা সবসময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশিই থাকে। তা হয় হোক, এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চাল কল আর দুখানা অয়েল মিল রয়েছে তাদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন এই বছরখানেক হলো। এখন সব কিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি খড়। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত কিন্নি গ্রামের কিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুখুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে, বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমনি কাজকর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েন বসানো কড়াইয়ে দুধের মতো উথলে উথলে পড়ছে। দুহাত জড়ো করে নমো করলেন বাসন্তী পিসি এবং বললেন, মা, মাগো, রক্ষে করো মা, তুমি সব, তুমি সব। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে মস্ত বগিথালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশিরে একটা ভাব রয়েছে। গ্রামের শেষ যেখানে চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় বটগাছটার নিচে এই ভৈরবী কালীর মন্দির। তালদিঘির ভৈরবী কালীর সুনাম আছে। ভারী জাগ্রত দেবী বলে দূর দূরান্ত থেকে লোক পুজো দিতে আসে সেখানে। আর আসবেই না বা কেন, এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও আছে যে একটা। লোকে বলে এই মন্দির নাকি 300 বছরের ওপর পুরনো।
মুর্শিদকুলি খাঁয়ের খাজানজি রায়রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো এটা। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রচার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ান সে হতভাগাকে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সরালে কুকুর দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাঁধ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় ক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্তই পুঁতে দেন, উত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছুটা কম হতো বলেই তার ধারণা। অট্টহাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। আরে কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতিস নাকি রে? প্রশ্ন তুলেছিলেন তিনি। মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধে হবে বলে রাখা পাগল। যে বিটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন, তার কি এসে যায় রে এইসবে? এই কথা শুনে চিন্তিতভাবে প্রশ্ন তুলেছিলেন রামভূষণ। কিন্তু গুরুদেব, এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? এই কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই। তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্রমন্ত্রের দ্বারা সব সাধনায় বসবেন বা কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধ ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চারদিক ঘিরে ভূমি বন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী বলেই এদিকের সবার কাছে প্রসিদ্ধ হন। তালদিঘি গ্রামের লোকে জানে, যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতে পারে না। ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। এরকমই রসে বসে রেখো মা, এরকমই রেখো। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও, যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি। এই কথা বলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানেক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরে গোগানির আওয়াজ তুলে দারাম করে পড়ে গেল মাটিতে। মূর্ছা গেলেন গায়ের মুখুজ্জে বাড়ির দাপুটে কিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবাই যোগেন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জোনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী আমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাগড়াও করে ফেলেছেন ইতিমধ্যেই। মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আশি করছে প্রায়। তার মধ্যেই এই অবস্থা। মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে কিন্নির ফিটের ব্যামোহ আছে বোধহয়, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে কিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে বলে,
কি কি করে হলো? এই যে মহা সর্বনাশ! মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে, মায়ের কোপ দৃষ্টি জেগেছে। ভট্টাচার্য মশাইয়ের পড়ে যাওয়ার শব্দ শুনে লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। অধিকাংশ লোকের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপরে, আর খোঁড়া ভৈরবের মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উবড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের কুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত একটা ঝুরঝুরে উড়ুর হার, তার নজর এড়াত না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময়ই একটা কিছু টের পাচ্ছিল তনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সায়েন্সের টিচার হিসাবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছে ছিল না তনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিকে প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বোঝে চাকরির বাজারের হাল যে কতটা খারাপ। দিনের পর দিন তা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বৌদিও এদিকে ঠোরে ঠারে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন এইভাবে আর খাওয়া দাওয়া করা যাবে না। ডিমটা দুধটা যেটা জুটছে সেটা আর ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বেড়ালের ভাগ্যে শিখে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারের চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি তনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে এক প্রকার স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত দুদিন গ্রামে ছিল না তনু। সপ্তাহের শেষে ছুটিতে কলকাতা গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে, আর টুকটাক কিছু কেনাকাটাও করতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছায় তখন 8:40 লোকাল ছেড়ে দিয়েছে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে তনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি তার, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল তখনই খটকাটা লাগে তার। কি রে, ভিতরে যাবি না? এই কথা শুনে চাপা স্বরে জবাব দেয় মফিজুল। না বাবু, না বাবু, এখন রেতের বেলা আমি গায়ে ঢুকতে পারবো নি গো, আব্বু মানা করে দিয়েছে। কেন রে? আগের হপ্তাতেই তো বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসেছিস, আজ কি হলো? সেসব বলতে পারবো নি গো বাবু, বলা বারণ রয়েছে। এইটুখান তো রাস্তা, হাইটে চলে যান। তোর জানিছেন? কেন তোর জানবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম। যত সব বলে হেঁটে যাচ্ছিল তনু। এমন সময় মফিজুল একখানা ছোট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাবু শোনেন, এই বাড়ির ভিতর ঢুকবার আগে এই টর্চখানা একদম নেভাবেন না, বুঝলেন? এই পেছন ভাগে কেউ যদি ডাকে একদম তাকাবেন না। আল্লাহর নাম থুড়ি থুড়ি রামের নাম নিতে নিতে চলে যাবেন। টর্চখানা কাল যখন বাজার করতে আইবেন তখন সাধন মুদির দোকানে এই টর্চখানা দিয়ে দেবেন। এই কথা বলে আর দাঁড়ায় না মফিজুল। টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যায় সে। রাস্তা দিয়ে আস্তে আস্তেই একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল তনু, তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তায় এমনিতেই একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত, কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো দেখেনি সে। রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় তনু, তখন তখন
হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনে রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেড়ানো বকাটে ছেলেগুলো। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সব কিছু এত চুপচাপ কেন? দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ার সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল তনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে চারপাশে একটুও শব্দ নেই, কোথাও কোনো আওয়াজ নেই। মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই আজ। এমনকি গাছের পাতা অব্দি নড়ছে না, শুধু চারিদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু একটা আষ্টে গন্ধ। আরও কি যেন একটা নেই, এই কথাটা ভাবছিল তনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঁঝির ডাক, আজকের একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। গ্রামে আসা ইস্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে এই শব্দটার, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরী লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপচাপ জ্যোৎস্নার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠছিল তনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা দেখতে পাবে। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে যায়। সেই রাস্তাটাই ধরল তনু। তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সেই একটা পচাটে গন্ধ যেন হঠাৎ করে বেড়ে ওঠে। এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখ মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু। এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেল সে। দনু, দনু, এই দনু, দনু। ওই ঝোপের আড়ালে কি ওটা? ওই নাড়াচাড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের ওপর ধরে ঠাউর করার চেষ্টা করল সে। মুরলিদের বাড়ির কেলেকাইটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশ বাগানে ঢুকল তনু। ভয়ে তার বুকটা শুকিয়ে আসছে। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় চেপানোর মর্মর আওয়াজ কানে এলো। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কেউটা জলজলে চোখ। ঠিক এই সময় মেঘ সরে গিয়ে একটুখানি চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিছু মনে নেই তনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এবারই নতুন বউ
সম্ভবই। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছিল নিতাই। তার উপরে একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করেছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় বিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একটিবার এসো না, ডাক্তারবাবু কি সব বলবেন বলছে বলে তোমায় ডাকছেন। এই কথা শোনার পরই যতদূর সম্ভব গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু। তারপর উত্তর দেয়, যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশারটা মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। চারিদিকে যেন একটা হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। এই নির্মলা হলো খোশেদের ছোট মেয়ে। হ্যাঁ হ্যাঁ গো পিসি, আমি স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত রক্ত গড়িয়ে পড়ছে যেন। এই কথা শুনে বাকিরা শিউরে উঠলেন। জোরহাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। ধুর, ও কি দেখতে কি দেখেছে, ও বাচ্চা মেয়ে। আমি বাচ্চা মেয়ে? হ্যাঁ? আর ওই ঠাকুর মশাই দেখলো, নপাড়ার ডক্টর দিদারা দেখলো, নারায়ণদের বড় জ্যাঠা দেখলো, বাচ্চু কাকা দেখলো, সেগুলো কিচ্ছু না। হ্যাঁ, কিচ্ছু না। অকাট্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল জাগার দিয়ে উঠছিল। শাশুড়িমাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা ইস্তক একটা ফিসফিস চলছে। খেয়াল করেছে সে এটা। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি। প্রবল কৌতূহল উসখুস করছিল সবাই। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও তো ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধিশুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকা বললেই চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই কিরাম বন্ধনের কথা শুনিস নি তুই? কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুতো ভৈরবীর পুজো করে যাতে গ্রামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি তন্তুর মন্তর করে গ্রাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের বিপৃষ্টি হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম নাকার পাকতির একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো, এই চারটে হাত গ্রামের চার কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিক ইহো বলে গেছিল যে তার তন্তর মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর তারপর কি হবে? নির্মলা গ্রামে ডিমে এসব কথা তার কমপক্ষে 100 বার শোনা।
তবুও ব্যাপারটা আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে। তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুত্থুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোনায় একটা মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কান থেকে প্রেশার মাপার যন্ত্র খুলে শামুর দিকে চাইলেন ডাক্তারবাবু এবং চিন্তার স্বরে বললেন, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে, বুঝলে? কোনো একটা সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। এই মাথার সমস্যাটাই আমাকে বড্ড চিন্তায় ফেলেছে। যাই হোক, হপ্তাহ দুয়েকে কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। একটু হালকা মুরগির স্টু আর 2 পিস করে সেঁকা পাউরুটি খাওয়াবে দুবেলায়। আর হ্যাঁ, এই যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকেই কিন্তু খাওয়ানো শুরু করে দিও, ঠিক আছে? 2 দিন অন্তর আমি ব্যান্ডেজ পাল্টে দিয়ে যাব। আর শোনো, 5 দিন বাদে কেমন থাকে একবার খবর দিও তো। এই বলে খসখস করে খবরের কাগজের ওপরে রাখা প্যাডে ওষুধ লিখতে থাকেন ডাক্তারবাবু। তারপর এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম মণ্ডলের সেই ঠানবুড়ি, যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী হয়ে গেছিল, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তার জানা। তোমরা বাগদি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে তুক করেছিল, তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা থরথর করে কাঁপত। এই পর্যন্ত বলে একটু দম নেন ঠানবুড়ি। তারপর ফের বলতে শুরু করেন। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জোর নাকি আস্তে আস্তে ফুরিয়ে আসবে। তখন নাকি ঠিক এই এক পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে এই 4টে হাড়ি এক এক করে মাটির ওপর উঠে আসবে। কি করে বুঝবো জোর ফুরিয়ে আইছে কিনা? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল রাখাল মণ্ডলের বউ। কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে। জানবি যে সেই দিন থেকে এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন সেই রাতে মাটির ওপরে উঠে আসবে প্রথম হাড়। তারপর তারপর যে রামাই ডাকাতের হাড় নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতের নরক থেকে জেগে ওঠে ফিরে আসবে তালদিঘিতে। এতটা বলে থামে ঠান্দি। তারপর ভয় মাখানো একটা প্রশ্ন উঠে আসে। চুপ করে থাকেন ঠান্দি। তারপর ফিসফিস করে বলে ওঠেন, সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ের সব রক্ত মাংস চুষে খাবে সেই দানব। এক একটা করে মন্তরের হাড় উঠে আসবে। তারপর সেই পিশাচের গায়ে দুনো বল আসবে। আরো তেজি হবে শয়তানটা। হাঁপাতে থাকেন ঠান্দি। খানিকক্ষণ চুপ থেকে ফের যোগ করেন, আর যেদিন সেই হাড়টা উঠে আসবে সেদিন সেদিন কি ঠান্দি? সেদিন একটা তালদিঘিতে বাপ পিতামর ভিটিতে পিতিম জ্বালানোর জন্য একটা লোকও থাকবে না রে মেয়ে। সেই 15 দিনের পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া কোনো প্রাণীটিরও ছায়া দেখা যাবে না। এই বলে চুপ করে যান ঠান্দি।
এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরেকজনও, ডাক্তারবাবু। ডাক্তারবাবু সব শুনে টুনে তিনি নাকের ভেতরে একটা আওয়াজ করে বলে উঠলেন, যত সব বুজরুবি আর আজগুবি গালগপ্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আর এসব গল্প গাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। আর তুমি শোনো বৌমা, যে কটা ওষুধ আমি বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও কিন্তু। আর হ্যাঁ, অসুবিধা হলে একটা কল দিও নিতাইকে দিয়ে, ফোন নাম্বার তো তুমি জানোই। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘণ্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালী মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি। ডাক্তারবাবুর বডি পাওয়া গেল সেই কালী মাঠের মন্দিরে। আর তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে। ওহে গোকুল, আছো নাকি? আছি কাকা, আছি আছি। সুবল কই? এই তো আমার বাঁ পাশে গো। কই হে জগন্নাথ, সারা শব্দ নাই কেন? আছি ঠাকুর। কুয়াশায় আশপাশ কিছু ঠাওর হয় না যে। আরে হাঁকার দিতে থাকো হে। শোনো, ওর নাম ধরে ডাকতে থাকো। ও মনসুর মিয়া, বড়ি গাড়ি চালাইবে না দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া। এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকের যা আবহাওয়া তাতে এই গোপ্পে লোকটাও থুম মেরে গেছে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জোনা 6 লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গরানহাটের মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতে চোখে অন্ধকার দেখে ওরা সবাই। আর অন্ধকার দেখার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজ দাসপাড়ার মালতীর ঘুমটা ভাঙিয়ে দিয়েছিল। খানিকক্ষণ কান পেতে রাখার পর তারা ঠাউর হয় যে আওয়াজটা আসছে সেটা তাদের গোয়ালঘর থেকে। এদিককার গায়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপকোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেছে এই ভেবে ঘরের কোণে রাখা খেটু বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পরা পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবনের দক্ষিণ কোণে। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে কেড়ে বসতে থাকে। সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? ও মিয়া, এই কথা কও না কেন মিয়া? আরে কথা কও। এইবার হাল ধরেন কার্তিক সমাদ্দার, সম্পন্ন ব্যবসায়ী। 5টা সর্ষের তেলের মিল আছে এই আশেপাশের গঞ্জে। তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসাডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়েই এই ভ্যানেতে চড়তে হয়েছিল তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্টনাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার শখ নয়, তার ওপর আজকাল গায়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কোনো কথাই হয় না। চারিদিকের এই এরোর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই। মনের জোর বজায় রাখা আর কি। ও মিয়া,
এই কাল বাজারে তোমার পোলাটার লগে কথা হইল গিয়া, বুঝলা কিনা? এই ছামড়ার কথাগুলান ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও দেন, হ্যাঁ? গঞ্জের বাজারে একখান দুখান দিতে কও না পোলারে। আমি তো আসি না এখনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার। বোধহয় নিজেরই জবাব দেয় না মনসুর মিয়া। সে যে গাড়ি সারিয়ে টারিয়ে তারপর পাশের জঙ্গলে প্রকৃতির ডাকে যে সাড়া দিতে গিয়েছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন একটা থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারো সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময়ই একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতোই ঝাঁপিয়ে পড়ল সবার ওপরে। দরজা বন্ধ করে বসেছিল রাখহরি সাধকা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে, এমন প্রতাপ ছিল তার। একখানা লাঠিকাজ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশের 5 গায়ের মধ্যে লোকেরা বলা বলি করে। চিরকালই তার ভয়ডর কম, বুকে দুর্দান্ত সাহস। যখন বলি দেওয়ার চল ছিল, তখন খোঁড়া ভৈরবের সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাক সাইডে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদনমোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে। এখন একেবারে শুধরে গেছে সে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হব্বিষ্যি করে। পূর্ণিমা আমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নাম গান করার জন্য কত্তালটা নিয়ে বসেছে রাখহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, হৃদি কন্দর তামস ভাস করো হে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। ভক্তিগীতি গাইতে গাইতে চোখ দুটি থেকে অবিরল অশ্রুধারা গড়িয়ে আসছে তার। এমন সময় বাড়ির চালে খরখর করে একটা আওয়াজ হতে একটু অসন্তুষ্ট হয়ে ওঠে সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠল নাকি? সবে 2খান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে সেই সামনের বৃহস্পতিবার পূর্ণিমাতে এই চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ চড়াবে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল সেসব করতে দেবে না। লুঙ্গিটা 2 ভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ। ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয়। এই এই কে রে? এই কে রে ওখানে? এই কে রে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে
কি যেন একটা খরমর করে ওদিকের 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 চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখহরি সাপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতন চোর এ জেলাতে এখনো আছে। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখ চোখের ওপরে ছাপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে জানে না রাখহরি। হঠাৎ করেই থমকে গেল সে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে, যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল। এককালে ডাকাতে কালির সামনে মানুষ বলি দেওয়া রাখহরি সাধুকার। ঘাড়ের রোয়া দাঁড়িয়ে পড়েছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবে সাফসুতরো রাখত রাখহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়াই হয় না। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কে ওখানে? কে ওখানে? কে ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর ওই জলে ওই আগুনে দুটো চোখ। কার চোখ এ দুটো? কার চোখ? খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করেই ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হালায় কিসের ভ্যান লইয়া বাইরা হও তুমি? থাইকা থাইমা যায়। মস্করা করো তুমি প্যাসেঞ্জার লইয়া, মস্করা। আরো কিছু হয়তো বলতে যাচ্ছিল সমারদার মশাই। কাঁপা হাতে তার মুখটা চেপে ধরে সুবল। একটু অবাক হয়ে পাশে তাকান সমারদার মশাই। জগন্নাথের বাচ্চা ছেলে। সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে রাস্তার উপরে। সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন, তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে। শরীরটা দুনো হয়ে উঠেছে। হাত দুটো বেরিয়ে গেছে প্রায় 3 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে দুটো কুকুরে দাঁত। আর একটা পচা গন্ধে তাদের বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো। শুধু ঘাড়টা ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একেবারে প্রাণময় ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর
তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে ধপ করে ধরে মাটির উপরে হাত দিয়ে তুলে ফেলে দিল। খানিকক্ষণ দেখল, তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেভাবে ডান হাতটা নিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে নিয়ে চলে গেল। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন দিকে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদদার মশাই। সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতে থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা মানুষের হাত কনুইয়ের নিচ থেকে কাটা। না, ভুল হলো, কাটা নয়, ছেঁড়া বলা চলে। তার গায়ে এখনো রক্ত লেগে রয়েছে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। বুকটা ধপ করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখহরির। তার উপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিনও স্বপ্নে ভাবেনি সে। দরদর করে ঘামতে থাকে রাখহরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর স্ট্যাচু হয়ে যায়। কি ওটা? কোনো প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের উপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি একটা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরির। কাঁচা মাংসের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো, আর সেই অমানুষিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ মরে গেল রাখহরির। পিছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড়লো সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার, আর প্রাণীটা যে তার উপরে ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল হয়নি রাখহরির। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যে শরীরটা, প্রাণীটা কোনোটাই চিনতে ভুল হলো না তার। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। কেমন লাগলো আজকের আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।